নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তিনটে দফায় 284টি আসনে ভোট হয়েছে। 259টি আসনে এখনো ভোট বাকি দেশে। এর মধ্যে গুজরাট, তামিলনাড়ু, কেরালা, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, কর্ণাটক প্রভৃতি রাজ্যে ভোট সম্পূর্ণ হয়ে গেছে। এই যে 284টি আসনে নির্বাচন হয়েছে, বলতে পারেন 283টা একটি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। 2019 সালে এই 284টি আসনের মধ্যে 166টি আসনে জিতেছিল বিজেপি। আর এই 284টা আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল 34টি আসনে। আর বাকি 259টি আসন যেখানে বাকি দফায় ভোট হবে, সেখানে বিজেপি জিতেছিল 137টি আসনে। আর এখন যারা ইন্ডি জোটে আছে তারা জিতেছিল 40টি আসনে। 2019 সালে 224টি লোকসভার আসনে বিজেপি 50%-এর বেশি ভোট পেয়ে জিতেছিল। 284টি আসনে যে ভোট হয়েছে, তার মধ্যে 135টি এমন আসন রয়েছে যেখানে বিজেপি আগের বার 50%-এর বেশি ভোট পেয়ে জিতেছিল। আর বাকি 259টির মধ্যে আপনার বাকি যে কটা আসন, মানে 224টা মোট তো বিজেপি 50%-এর বেশি ভোট পেয়ে জিতেছিল, তার মধ্যে 135টা আসন ছিল প্রথম যে 3 পর্বে ভোট হয়েছে এবার সেখানে। আর বাকি আপনার 89টা আসন সেটায় বিজেপি জিতেছিল 2019-এ 50%-এর বেশি ভোটে, সেটা পড়েছে ওই বাকি 259টির মধ্যে, মানে বাকি দফাগুলোতে। তাহলে 135টা আসনে 50%-এর বেশি ভোট পেয়ে বিজেপি জেতে। এই যে 284টার মধ্যে সেই আসনগুলো আছে। আর বাকি 89টা আসনে, যেটা 259টার মধ্যে পড়ছে, সেখানেও বিজেপি 50%-এর বেশি ভোটে জেতে। তাহলে 50%-এর বেশি ভোটে জেতা আসনে কতটা থাবা বসাতে পারবে ইন্ডি জোট বা বিরোধীরা, এটাই কিন্তু প্রশ্ন। দেখুন, ইন্ডি জোট যে যে বিষয়গুলোকে চিহ্নিত করেছে, এবার নির্বাচনটা হচ্ছে কিন্তু রাজ্য ধরে ধরে। যেমন ইন্ডি জোটের আশা মহারাষ্ট্রে তাদের ফল ভালো হবে, বিহারে তাদের ফল ভালো হবে, হরিয়ানায় তাদের ফল ভালো হবে, কর্ণাটকে পার্শিয়ালি হবে। কর্ণাটকে বিজেপি আগের বার 28টার মধ্যে 25টা আসন পেয়েছিল। এবার জেডিএস এর সঙ্গে যে অ্যালায়েন্স, আমার মনে হয় ওই 18 থেকে 19টা আসন পাবে এনডিএ, তাহলে 7-8টা আসনের লস। মহারাষ্ট্রে আগের বার 42টা আসন পেয়েছিল এনডিএ, 48টার মধ্যে 41টে এনডিএ, একজন নবনীত রানা নির্দল হিসাবে এবার তিনি বিজেপির প্রার্থী। সেখানে কতটা আসন কমবে? আমার মনে হয় 35-এর আশেপাশে এনডিএ পাবে। তাহলে কর্ণাটক, মহারাষ্ট্র, বিহারের আসন 40টার মধ্যে 39টা আসন পেয়েছিল এনডিএ আগের বার। কিষানগঞ্জ শুধুমাত্র কংগ্রেসের দখলে যায়। কর্ণাটকে বিজেপির নিজের আসন 19-20 হবে, কিন্তু জেডিএস জোট সঙ্গে থাকায় এনডিএর আসন কমবে,
প্রজ্জ্বল রেভান্না এবং তার বাবার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ শেষ পর্বে ভিডিও সামনে আসায় তার তো প্রভাব কিছুটা পড়বে। মহারাষ্ট্রে উদ্ধব শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস, এই যে জোট, এখন শিবসেনার কোর ভোটাররা কি মানবেন যে কংগ্রেসের সঙ্গে বালা সাহেব ঠাকরের ছেলে জোট করেছে? শিবসেনার স্বাভাবিক মিত্র বিজেপি। তাহলে উদ্ধব যাদের বিরুদ্ধে লড়লেন সারা জীবন, বালা সাহেব লড়লেন, তিনিও লড়েছেন, যে কংগ্রেস যে এনসিপি তাদের সঙ্গে জোট করলেন, মানে শরদ পাওয়ারের এনসিপি। তাহলে শিবসেনার কোর ভোটাররা কি উদ্ধব শিবসেনাকে সমর্থন করবে? আর তার উপরে কিন্তু হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর কিন্তু একটা অ্যাপিল আছে। তাই যতটা গ্লুমি পিকচার প্রজেক্ট করছে ইন্ডি জোট, ততটা কিন্তু হবে না, দায়িত্ব নিয়ে বলতে পারি। বিহারে কয়েকটা আসন এনডিএর কমতে পারে, কারণ ওটা স্যাচুরেশনে আছে। 40টার মধ্যে 39টা, 4-5টা কমবে, তার বেশি কিন্তু কিচ্ছু হবে না। এবার বিজেপি মেকআপ কোত্থেকে করবে? দেখুন, তামিলনাড়ুতে বিজেপি 7টি আসন পাবে এবার। কেরালায় চমকে দেওয়ার মতো ফল করবে বিজেপি, 3টি থেকে 4টি। অন্ধ্রপ্রদেশে 25টা লোকসভার মধ্যে বিজেপি লড়ছে 6টা, তেলেগু দেশম 17টা, আর জনকল্যাণ পার্টি পবন কল্যাণের তারা লড়ছে 2টো। বিজেপি কিন্তু ওখানে 6 পাবে, তেলেগু দেশম 10টি সিট পাবে, আর পবন কল্যাণের দলও 1-2 সিট পাবে। দুটোতেই লড়ছে, হয়তো দুটোই তারা পাবে। তাহলে অন্ধ্রপ্রদেশে বিজেপি খাতা খুলতে পারেনি আগে, 6। তামিলনাড়ুতে 7, 13, কেরালায় 3, 16। ঝাড়খণ্ডে আরো 2টো বাড়বে আগের বছরের তুলনায়, 18। উড়িষ্যায় 3টে আসন বাড়ার সম্ভাবনা, 21। এবং পশ্চিমবঙ্গে বিজেপি 25টা আসন পাবে ন্যূনতম, বাড়তেও পারে, তাহলে 7। এই যে সব মিলিয়ে আরো 2-1 জায়গা থেকে আসন হয়তো তারা বাড়াবে, সব মিলিয়ে 26-27টা আসন নতুনভাবে পাবে। তাই তাদের যে লস, সেই লসটাকে তারা কিন্তু মেকআপ করবে। উত্তরপ্রদেশে আগের বার তারা 66টা আসন পেয়েছিল, এবার কিন্তু তাদের আসন 4-5টি বাড়বে। গুজরাটে 26-এ 26 হবে, মধ্যপ্রদেশে খুব একটা ইতর বিশেষ হবে না, ছত্তিশগড়েও হবে না, রাজস্থানে 2-3টে এদিক ওদিক হতে পারে। আবার কংগ্রেসের কমবে কেরলে, তেলেঙ্গানাতে বিজেপির আসন বাড়বে। তাহলে সব মিলিয়ে বিজেপির আসন 303-এর থেকে আমার ধারণা আশেপাশেই থাকবে, আর এনডিএ ওই আগের বারের মতোই ফল করবে। উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন থাকবে, জেডিইউ থাকবে, আপনার চন্দ্রবাবু নাইডু, শরিক টরিক মিলিয়ে ওই 350-60-এর কাছাকাছি আসন পাবে। এবার আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার কয়টা নতুন ফ্যাক্টর কিন্তু চোখে পড়ছে। কিসে? দেখুন, রায়গঞ্জ, মুর্শিদাবাদের 2টো, মালদার 2টো, বীরভূম, উত্তর 24 পরগনার 1-2টো, মোট 7-8টা আসনে বাম কংগ্রেস জোট কিন্তু নির্ণায়ক ভূমিকা নিতে পারে। দেখুন, আমি আগে বলেছি সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল কিন্তু একটা পরিবর্তনের দিকে নির্দেশ করছিল। কি নির্দেশ? 2021-এর বিধানসভা ভোটে 100টা মুসলমান ভোটের মধ্যে 91টা পেয়েছিল আমাদের রাজ্যের শাসক দল।
সাগরদিঘিতে সুব্রত সাহা 50,000 ভোটে জিতেছিলেন, তার মৃত্যুর পর যে উপনির্বাচন হলো সেখানে তৃণমূল হারল 23,000 ভোটে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সংখ্যালঘুদের মাসিয়া হিসাবে তুলে ধরতে চাইছেন, বারবার বলছেন সিএ হবে, এনআরসি হবে, তাড়িয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্প হবে, বিজেপি দাঙ্গা লাগাবে। সিএ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে, কাউকে কিন্তু তাড়ানো হয়নি। এবং অমিত শাহ আবার কি বলেছেন, যারা আবেদন করলে দেখবেন আবেদন রিজেক্ট হয়ে গেছে তার মানে আপনি নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে প্রচন্ড বলছেন, আবার দার্জিলিংয়ের রাজভবনে হেমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বৈঠক করে জগদীপ ধনকরের প্রার্থীপদকেও তিনি সমর্থন করে দিলেন। মুসলমানদের একটা বড় অংশ বুঝছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা অনেকটাই লোক দেখানো, তার নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ নেই। যখন যে পাত্রে রাখা যায় তৃণমূল সে পাত্রের আকার ধারণ করে। আর তার উপরে একের পর এক তদন্ত চলছে কেন্দ্রীয় এজেন্সির তৃণমূলের মাতব্বরদের বিরুদ্ধে, প্রভাবশালী সর্বোচ্চ প্রভাবশালীদের বিরুদ্ধে। তাই খুব বেশি বিজেপির বিরোধিতা করা তাদের পক্ষে আদৌ কি সম্ভব, এই প্রশ্নটা সংখ্যালঘু মননে যথেষ্ট দানা বেঁধেছে। তার প্রতিফলন এবার 4 জুনে আপনারা দেখতে পাবেন। যেমন ভিক্টর, রায়গঞ্জ কেন্দ্রের ফলাফলের নির্ণায়ক হবেন ভিক্টর। চাকুলিয়া, গোয়ালপুকুর, করণদিঘির কিছুটা প্রভৃতি অঞ্চলে ভিক্টরের প্রচন্ড জনপ্রিয়তা। আবার ধরুন বীরভূমে যিনি প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ, বিধায়ক ছিলেন, জনপ্রিয়। শতাব্দী রায় 2009 থেকে জিতছেন। হাসন, মুরারই, নলহাটি তাকে 2019-এ জিতিয়েছিল, কিন্তু সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর তিনি কিন্তু পিছিয়ে ছিলেন। এবার মুসলমান ভোট যদি মিল্টন রশিদ ভালোভাবে নিজের দিকে টানতে পারেন, শতাব্দী বিপদের মুখে পড়বেন। তাই বোধহয় মেজাজ হারিয়ে ফেলছেন। একই কথা প্রযোজ্য মালদা উত্তর দক্ষিণ দুটো কেন্দ্রে। ঈশাকান্ত চৌধুরী আর ওদিকে মোর্তাজা দুজনেই লড়াই দিয়েছেন, ওই দুটো কেন্দ্রেই তৃণমূল তৃতীয় হবে। আবার খলিলুর রহমান, তিনি জনপ্রিয় নেতা এবং সজ্জন মানুষ হিসেবে পরিচিতি আছে। সেখানে প্রার্থী হয়েছেন কংগ্রেসের বকুল, আব্দুল সত্তারের পরিবারের। তো ওখানেও লড়াই হবে। আমি আশাবাদী ওখানে জিতবেন খলিলুর সাহেব, কিন্তু বিনা যুদ্ধে তিনি কিন্তু জয় পাবেন না। 2019-এর ফলাফল মানে ওই মার্চিন রিপিট হবে না। এবার আসুন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে সবাই বলছেন যে সেলিম অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, হতেই পারে। আবু তাহেরের সঙ্গে সেলিমের লড়াই। কংগ্রেস কর্মীরা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কিন্তু এবার পুরোপুরি সিপিএম এর সঙ্গে আছেন। আগে একটা ধারণা ছিল যে সিপিএম ভোটটা কংগ্রেসকে ট্রান্সফার করে, কংগ্রেস দেয় না। কিন্তু অধীরবাবু যেভাবে বলেছেন যে সেলিম সাহেব আমাদের অতিথি, আমি তাকে ডেকে এনেছি মুর্শিদাবাদে, এই কংগ্রেস কর্মীরা জান প্রাণ দিয়ে সেলিমকে জেতাবেন, সেটা যদি সত্যি হয়, যদি কংগ্রেসের পুরো ভোটটা সেলিম পান তাহলে উনি জিতবেন, যদি না পান আবু তাহের জিতবেন। ঠিক যেভাবে 2004 সালে জঙ্গিপুরে প্রণববাবুকে অধীরদা নিয়ে এসেছিলেন। আমার মনে আছে মুর্শিদাবাদ জেলার একটা সভা সোনিয়া গান্ধী এসেছিলেন 2004-এ। তো অধীরবাবু সভা শেষে ফিরছেন, আমরা জিজ্ঞেস করেছি ফলাফল, এরকম করে হাত দিয়ে 3-0 দেখাচ্ছে। তাই 3-0 হয়েছিল 2004-এ এবং 2009-এও। তো সেই জন্যই তৃণমূলের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছিলেন যে কোনো মূল্যে কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা করা দরকার, তাহলে সংখ্যালঘু ভোট কংগ্রেস পাশে আছে
এই জন্যই পুরোপুরি তৃণমূলের দিকে আসতো, কিন্তু এবার সেটা হচ্ছে না। তারপরে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ এবার কিন্তু ভোট দিতে আসেনি, তাদের একটা বড় অংশ তৃণমূল মনে করে তাদের ভোটার। দেখুন, এই যে একাধিক দুর্নীতির অভিযোগ, মন্ত্রী বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার, এতগুলো লোক জেলে, একের পর এক তদন্ত হচ্ছে, শিক্ষক নিয়োগে এই যে অনিয়ম, 2021-এ কিন্তু এই ঘটনাগুলো সামনে আসেনি। পার্থ গ্রেপ্তার হয়নি, মানিক গ্রেপ্তার হয়নি, বালু গ্রেপ্তার হয়নি, ওই আর একটা মুর্শিদাবাদ জেলার বিধায়ক সে গ্রেপ্তার হয়নি। এগুলো সব 2022 সালের জুলাই মাসের পর থেকে। তাহলে 21 সালের যে পরিবর্তন বা যে ট্রেন্ড ছিল সেটা 24-এর লোকসভায় থাকবে তার কোনো মানে নেই। আর এবারে অন্তত 7 থেকে 8টি আসনে নির্ণায়কের ভূমিকা নেবেন বাম কংগ্রেস, বিশেষ করে যেখানে তারা জনবিন্যাসের সুবিধা পাচ্ছেন। সেই জন্যই সেলিম দেখুন প্রথমে এন্টালিতে একবার লড়ে জিতেছিলেন, মন্ত্রী হলেন, রাজ্যসভায় গেলেন, আবার কলকাতা উত্তর পূর্বে দাঁড়িয়ে জিতলেন, হারলেন, রায়গঞ্জে গেলেন একবার, জিতলেন, হারলেন, চণ্ডীতলায় গেলেন 21 সালে আইএসএফ এর সঙ্গে জোট করে, জনবিন্যাসের সুবিধা নেওয়ার জন্য পারলেন না, হারলেন, এবার গেছেন মুর্শিদাবাদে। তাহলে যেখানে জনবিন্যাসের সুবিধা আছে সেখানেই বাম কংগ্রেসের একটা লড়াই দেবার ক্ষেত্র আছে। 7খানা আসন, বাকি 42টার মধ্যে 35টা আসনে সরাসরি লড়াই বিজেপির সঙ্গে তৃণমূল। এই 7টা আসনে তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় 3টে, মালদা 2টো, রায়গঞ্জ 1টা, বীরভূম 1টা, উত্তর 24 পরগনার 1টি আসন হতে পারে, ওই সব মিলিয়ে 7খানা মতো আসনে বাম কংগ্রেস জোট লড়াই দেবার মতো জায়গায় আছে। এবং ওই জনবিন্যাসের সুবিধা যেখানে, দেখুন যেখানে মুসলমানরা জনসংখ্যার একটা বড় অংশ, 50% বা 60%, সেখানে কিন্তু তাদের কাছে বাম কংগ্রেস একটা ভায়াবল অল্টারনেটিভ। যেখানে মুসলমানরা 25 থেকে 30% মধ্যে, তাদের কাছে কিন্তু তৃণমূল অল্টারনেটিভ বিজেপির বিরুদ্ধে। কারণ সেখানে তারা 25 থেকে 30% মধ্যে, বাকিটা কিন্তু হিন্দুরা। তাই পোলারাইজেশন যদি হয়, ওই 30% ভোট কিন্তু তৃণমূল পাবে। কিন্তু যেখানে মুসলমানরা 50%-এর উপরে, তাদের কাছে কিন্তু অনেক বেটার অল্টারনেটিভ বাম কংগ্রেস। কারণ তৃণমূলকে তারা পছন্দ করে ভোটটা করে না, অনেকটা বাধ্য হয়ে তৃণমূলকে সংখ্যালঘু সমাজ ভোট দেয়। তাদেরকে বিজেপি জুজু দেখানো হয়, বলা হয় দাঙ্গা হবে, বলা হয় সিএ হবে, বলা হয় ডিটেনশন ক্যাম্প হবে। তাদের মধ্যে থেকেও এই ভয় ভাঙছে, জড়তা কাটছে। বিশেষ করে মুসলিম মহিলাদের একটা অংশ 3 তালাক রদ হওয়ার সুবিধা তারা পেয়েছেন। উত্তরপ্রদেশেও তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, এবারও তারা কিন্তু দেবেন। আবার মুসলমানদের একটা অংশ এখন তো লেখাপড়া শিখছে, চাকরি বাকরি করছে, তারা কর্মসংস্থান চায়, তারাও ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চান। তারা বুঝতে পেরেছেন বিজেপির জুজু দেখিয়ে মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে। যেটা শুভেন্দু বলেন, তেজপাতা খাওয়া যায় না কিন্তু রান্নাতে দিতে হয়। মুসলমানদের এইভাবে ভোট ব্যাংক হিসাবে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো স্বাধীনতার পর থেকেই ব্যবহার করে আসছে। সেই ধারার এবার কোনো পরিবর্তন হবে কিনা সেটা 4 জুন বোঝা যাবে। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বলতে পারি 2021-এর বিধানসভা নির্বাচনে মুসলমানরা যেভাবে বা যে প্যাটার্ন মেনে ভোট দিয়েছিলেন, সেই প্যাটার্ন মেনে এবার তারা ভোট দেবেন না। এটাই শাসক তৃণমূলের অস্বস্তিকে বহু গুণে বাড়িয়ে তুলেছে।